হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সিনেমাপুরীর নতুন আয়োজনে। অতি সাধারণ একটি পরিবার, কিন্তু তাদের মাঝে লুকিয়ে আছে অজানা এক রহস্য, যা উদ্ঘাটন করতেই বেরিয়ে আসে অতীতের এক হত্যার ঘটনা। কি ছিল এর আসল কাহিনী? আজ আপনাদের টুইস্টে ভরা এমনই এক কোরিয়ান মুভির গল্প শোনাবো। আপনি হয়তো অনেক সিনেমাই দেখেছেন, তবে এই মুভিটি জীবনে একবার হলেও আপনার দেখা উচিত। কেননা কখনো কখনো এমনও সিনেমা আমরা দেখে থাকি যার রেশ আমাদের মস্তিষ্কে থেকে যায় কয়েকদিন ধরে। এই মুভিটিও এর ব্যতিক্রম নয়। সাসপেন্সে ভরা এই গল্পটি হয়তো আপনাকেও ইমোশনাল করতে বাধ্য করবে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এক্সপ্লেনেশনটি শুরু করতে যাচ্ছি। গল্পের প্রথমেই আমরা জিনসিউক নামের একটি ছেলেকে গাড়ির ভেতরে ঘুম থেকে জেগে উঠতে দেখি, যে এই মুভির প্রধান চরিত্র। বাসা পরিবর্তন করায় সে তার পরিবার তথা মা বাবা আর ভাই ইউসিউকের সাথে নতুন বাসায় যাচ্ছিল। এই সময় সে প্রচন্ড ঘেমে যায়। এতে ঘুমিয়ে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখা নিয়ে তারা তাকে মশকরা করে। পরের দৃশ্যে আমরা তাদের নতুন বাসাটি দেখতে পাই, যেটি দেখার পর জিনসিউক ভাবতে থাকে যে বাড়িটিতে প্রথমবারের মতো এসেও তার কাছে অনেকটাই পরিচিত মনে হচ্ছিল। তখন তার ভাই ইউসিউক বলে, বাড়িটা কেমন হয়েছে? এমন বাড়িই তো তুমি চেয়েছিলে। জিনসিউক খুশি হয়ে তার ভাইয়ের ব্যাপারে ভাবতে শুরু করে, যে ছোটবেলা থেকেই ক্লাস টপার ছিল এবং শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে তার গ্র্যাজুয়েশন শেষ করেছে। মেধাবীর পাশাপাশিও সে খেলাধুলাতেও ছিল অপ্রতিদ্বন্দ্বী। এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজেও সে পারদর্শী ছিল। তার কোনোই নেশা ছিল না, বরং যুক্তিবাদী হবার পরেও সে ছিল বেশ রসিক। তাই তো জিনসিউক তার প্রতি ছিল অনেক শ্রদ্ধাশীল। বছরখানেক আগে দুর্ঘটনাবশত বাম পায়ে আঘাতের জন্য হ্যান্ডিক্যাপ হওয়ার পরেও তখনও সে ছিল পারফেক্ট। এরপর তারা সবাই মিলে ঘরের জিনিসপত্রগুলি সাজাতে শুরু করে। এই মুহূর্তে ইউসিউকের রাখা ক্যালেন্ডার থেকে আমরা সেদিনের তারিখ দেখতে পাই 5ই মে 1997। একটু পর জিনসিউক দ্বিতীয় তলায় একটি বন্ধ রুম দেখে সেটির ব্যাপারে তার বড় ভাইকে জিজ্ঞেস করে। ইউসিউক জানায় যে আগের বাড়িওয়ালা তাদের বাবাকে অনেক অনুরোধ করে সেই রুমটিতে তাদের কিছু জিনিসপত্র কয়েকদিনের জন্য রেখে গেছে, তাই এই কদিন তাদের দুই ভাইকে রুম শেয়ার করে থাকতে হবে। এ সময় তাদের মা ইউসিউককে নিচে সাহায্যের জন্য ডেকে পাঠায়। তখন জিনিসপত্র রাখতে আসা একটি লোক জিনসিউককে জিজ্ঞেস করে, উনি কি আপনার বড় ভাই? উত্তরে সে বলে, হ্যাঁ। কেন? ও, আমাদের চেহারায় মিল নেই, তাই না? লোকটি অবাক হয়ে তার ভাইয়ের বয়স জানতে চায়। ঠিক তখনই ইউসিউক সেখানে এসে লোকটিকে রান্নাঘরের কাজে পাঠিয়ে দেয়। বৃষ্টি ভেজা সেদিনের রাতে সুখী পরিবারটির সবাই মিলে একসাথে ডিনার করছিল। জিনসিউক বন্ধ রুমে থাকা জিনিসপত্রের কথা জিজ্ঞেস করায় তার বাবা উত্তর দেয়, জানি না কি রয়েছে, তবে তাদের জিনিস থাকাকালীন তারা ওই ঘরটিতে যেতে নিষেধ করেছে। তখনই জিনসিউক উপরের রুম থেকে একটি শব্দ শুনতে পায়। বাহিরে বৃষ্টি হবার কারণে সবাই সেটিকে বজ্রপাতের আওয়াজ মনে করে। এরপর রাতে ঘুমানোর সময় জিনসিউককে পড়তে দেখে ইউসিউক বলে, এত চিন্তা করো না, এবার তুমি পাশ করে যাবে। এরপর সে ঘুমিয়ে পড়ে। জিনসিউক তখন টেপ রেকর্ডারে গান শুনছিল, কিন্তু পাশের সেই রুমটি থেকে আবারও অদ্ভুত শব্দ পেয়ে সাহস করে সেটি সে খুলতে যায়। তখনই ইউসিউক পেছন থেকে তাকে আটকায় আর বলে, এখানে কি করছো তুমি? জিনসিউক তাকে শব্দটির কথা জানায়। সে দরজায় কান লাগিয়ে চেক করে। কোনো শব্দ না পেয়ে সে ভাবে জিনসিউক তার পড়া ফাঁকি দিচ্ছে। জিনসিউক তবুও শব্দটির ব্যাপারে বলতে থাকায় সে তাকে বৃষ্টিতে বাইরে হাঁটতে নিয়ে যায়। তারা বাড়ি থেকে বেরিয়ে একটি উঁচু জায়গায় শহরটির সৌন্দর্য উপভোগ করতে থাকে। এ সময় তাদের বাবা ফোন দিয়ে ইউসিউককে বাসায় ডেকে পাঠায়। জিনসিউক সাথে আসতে চাইলে সে বলে, বাবার একটি দরকারি কাগজ বের করে রাখতে বলেছিল, সেটি বের করে দিয়েই আমি চলে আসব, তুমি এখানে মিনিট 10 অপেক্ষা করো। জিনসিউক তখন একা টেপ রেকর্ডারে গান শুনতে শুনতে আশেপাশে হাঁটতে শুরু করে। এদিকে রাস্তায় ইউসিউককে কিছু লোক আক্রমণ করে। তারা তাকে ধরে গাড়িতে তোলার চেষ্টা করছিল। তাদের মাঝে হাতাপাই চলার সময় জিনসিউক সেটি উপর থেকে দেখে ফেলে, কিন্তু সে রাস্তায় নেমে আসার আগেই লোকগুলি ইউসিউককে গাড়িতে করে তুলে নিয়ে যায়। জিনসিউক গাড়িটির পিছু নেয়, কিন্তু ব্যর্থ হয়। সে গাড়ির নম্বরটি মুখস্থ করে নেয়। এরপর সে দৌড়ে বাসায় এসে তার বাবা মাকে ইউসিউকের কিডন্যাপের কথা বলে আর অজ্ঞান হয়ে যায়। নির্যাতনের অদ্ভুত দুঃস্বপ্ন দেখায়। পরদিন সকালে তার জ্ঞান ফিরে। মা বাবাকে দেখে সে জিজ্ঞেস করে যে ইউসিউক কোথায়। তারা তাকে জানায় সে এখনো ফিরেনি আর তার কোনো খোঁজও পাওয়া যায়নি। তারা পুলিশে খবর দিয়েছে। একটু পরই গোয়েন্দা পুলিশ এ ব্যাপারে জানতে আসবে। পরের দৃশ্যে দুজন গোয়েন্দা পুলিশ তাদের বাসায় জিনসিউককে প্রশ্ন করছিল। সে জানায় রাতের অন্ধকারে আর তাড়াহুড়ায় কাউকে ভালোভাবে না দেখলেও নম্বর প্লেটটি সে দেখেছে, যার নাম্বার ছিল 07J8911 আর গাড়িটা ছিল কালো রঙের। কিন্তু তারা তাকে বলে এই নাম্বারের কোনো গাড়িই নেই আর এমন কোনো কালো ভ্যান পাওয়া যায়নি। অন্ধকার আর বৃষ্টির কারণে হয়তো আপনি ভুল দেখেছেন। এতে সে প্রচন্ড ক্ষেপে গিয়ে বলে, আমি পরিষ্কারভাবেই গাড়িটির নাম্বার দেখতে পেয়েছি।
তখন তার বাবা গোয়েন্দা পুলিশদেরকে বলে, আমার ছেলেটা একটু অসুস্থ, তার উপর চাপ বেশি পড়ে যাচ্ছে, আজ না হয় এ পর্যন্তই থাক। সেদিনের মতো গোয়েন্দা পুলিশগুলি চলে যায়। পরদিন থেকে কিডন্যাপারদের কল আসার উদ্দেশ্যে পুলিশগুলি ট্র্যাকার সহ অপেক্ষা করতে লাগলো। একে একে 2 সপ্তাহ যাবার পর তারা এই কেসটির উপর আগ্রহ হারিয়ে ফেলে। এক রাতে জিনসিউক ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে আবারও নির্যাতনের দুঃস্বপ্ন দেখায় তার ঘুম ভেঙে যায়। এ সময় পাশের রুমের সেই শব্দ পেয়ে সে ভয় পেয়ে যায়, নিজেকে চাদর মুড়ি দিয়ে লুকিয়ে রাখে। সে ভাবতে থাকে রুমটি থেকে কেউ একজন এসে তার রুমে ঢুকেছে, কিন্তু হঠাৎ শব্দটি থেমে যায়। সে চাদর সরিয়ে দেখে কেউ নেই, আর রুমের দরজাটিও বন্ধ। কিন্তু চোখ মুছতেই সে পাশে ভয়ঙ্কর একটি মেয়েকে দেখে চমকে যায়। সে তখন ঘুম থেকে জেগে ওঠে। আসলে এটিও ছিল একটি দুঃস্বপ্ন। তখনই তার মা বাবা ইউসিউককে নিয়ে তার রুমে প্রবেশ করে। দীর্ঘ 19 দিন পর তার ভাই বাসায় ফিরেছে, কিন্তু গত 19 দিনের কোনো ঘটনাই ইউসিউকের মনে ছিল না। ডাক্তার বলেন ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়ার ফলে তার ওই কয়েকদিনের যন্ত্রণার স্মৃতি মনে নেই। এরপর তারা আবার আগের মতো রুমের 2 পাশে শুয়েছিল। মাঝরাতে ঘুমের ঘোরে জিনসিউক দেখে তার ভাই বিছানা ছেড়ে বাইরে গিয়েছে। এতে সে আবারও ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে তার ওষুধ খেতে লাগে, কিন্তু ট্যাবলেটটি হাত থেকে পড়ে গিয়ে রান্নার টেবিলের নিচে চলে যায়। সে এটি খুঁজতে যাচ্ছিল, তখনই ইউসিউক পেছন থেকে এসে তার খবর জিজ্ঞেস করে। এরপর তারা দুজনে বাসায় বসে সুস্বাদু নুডলস জাতীয় খাবার খায়। এ সময় সে ইউসিউককে জিজ্ঞেস করে, কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে? ইউসিউক জানায় সে কোথাও যায়নি। জিনসিউক বলে, আমি শব্দ শুনেছি আর দরজার আওয়াজও পেয়েছি। কিন্তু ইউসিউক তাকে বলে, তুমি নিশ্চয়ই আবারও কোনো দুঃস্বপ্ন দেখেছ। সে ছোট ভাইকে খাবার প্লেটগুলি পরিষ্কার করতে বলে তার কাজে চলে যেতে লাগে। জিনসিউক তখন তার হাঁটা দেখে তাকে জিজ্ঞেস করে, তোমার পায়ে কি হয়েছে? তুমি ডান পা খোঁড়াচ্ছ কেন? ইউসিউক একটু চমকে যায় আর বলে, মজা করো না আমার সাথে, কাজে দেরি হয়ে যাচ্ছে। জিনসিউক তারই ভুল মনে করে আবার খেতে শুরু করে। সারাদিন সে পড়ালেখা করে কাটিয়ে দেয়। রাতের খাবারে মাংস খেতে দেখে তার মা তাকে সবজিও খেতে বলছিল। ঠিক তখনই ইউসিউক বাসায় ফিরে আসে আর তাদের সাথে ডিনারে যোগ দেয়। রাতে পড়ার টেবিলে জিনসিউককে ঝিমাতে দেখে বড় ভাই তাকে বিছানায় শুয়ে পড়তে বলে, কিন্তু সে পরে ঘুমানোর কথা বলে টেবিলেই পড়তে থাকে। ইউসিউক ঘুমিয়ে পড়ে। ঘড়িতে তখন ঠিক 12:30। জিনসিউক তার টেবিলেই ঘুমিয়ে পড়েছে। ইউসিউক তার পেছনে দাঁড়িয়ে সেটি দেখছে। সে একটি পেন্সিল নিয়ে তার সামনে সেটিকে বারবার ক্লিক করে চোখের কাছাকাছি নিয়ে যাচ্ছিল। এ সময় পেন্সিলের নিবটি বড় হয়ে ভেঙে যায়। ইউসিউক সেটিকে রেখে বাইরে চলে যায়। দরজার শব্দ পেতেই জিনসিউক জেগে ওঠে আর ভাইয়ের পিছু নেয়। রাস্তায় এসেই ইউসিউক পিছনে ঘুরে কেউ আছে কিনা তা চেক করে নেয়। জিনসিউক তখন লুকিয়ে পড়ে। আপনাদের বলে রাখি যে এখান থেকেই মুভির কাহিনীতে টানটান উত্তেজনা শুরু হয়, যার টুইস্টগুলি আপনার মাথা ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট। আমরা দেখতে পাই ইউসিউক স্বাভাবিকভাবেই জোরে জোরে হেঁটে চলেছে, যেটি দেখার পর জিনসিউক অবাক হয়ে যায় আর তাকে একটি গাড়িতে উঠতে দেখে। সে দ্রুত একটি ট্যাক্সি ভাড়া করে তাকে ফলো করতে শুরু করে। কিছুক্ষণ পর গাড়িটি একটি মার্কেটে এসে ইউসিউককে নামিয়ে দেয়। সে সিগারেট খেতে খেতে মার্কেটের গলি দিয়ে হেঁটে যেতে থাকে। জিনসিউকও তার পিছে পিছে হাঁটতে শুরু করে। একটি স্থানে এসে সে দেখে কয়েকজন লোক ইউসিউককে বস বলে সম্বোধন করছে, আর লোকগুলি ছিল সেই গোয়েন্দা যারা আসলে পুলিশ নয়, বরং ইউসিউকের হয়ে কাজ করে। এরপর তাকে বিল্ডিং এর উপরে যেতে দেখে জিনসিউকও তাকে অনুসরণ করে, কিন্তু উপরে উঠে সে তাকে হারিয়ে ফেলে। এই সময় ইউসিউকের হয়ে কাজ করা লোক দুটি তাকে দেখে ফেলে। তারা তাকে ধরতে চেষ্টা করতেই জিনসিউক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পুরো মার্কেট জুড়ে তাদের মাঝে দৌড়াদৌড়ি শুরু হয়। জিনসিউক লুকিয়ে পড়লেও তারা তাকে দেখে ফেলে। সে আবারও তাদেরকে ফাঁকি দিয়ে লুকিয়ে পড়ে। এ সময় তারা আলোচনা করে যে জিনসিউক জায়গাটি ভালো করে চেনেও না, তবুও সে কই গেল। তারা তাকে অন্যদিকে খুঁজতে চলে যায়। ঠিক এ সময় কেউ একজন জিনসিউককে পেছন থেকে মুখ চেপে ধরে আর অজ্ঞান করে ফেলে। এই মুখ চেপে ধরা লোকটি আর কেউ নয়, বরং তারই বড় ভাই ইউসিউক। পরদিন ঘুম থেকে উঠেই সে তাকে আবারও পড়ার টেবিলে খুঁজে পায়। এ সময় ইউসিউক তাকে প্রশ্ন করে, সারা রাত জেগেছিলে নাকি? সে চমকে ওঠে আর পেছনে তাকিয়ে দেখে ইউসিউক তার বিছানায় শুয়ে আছে। ইউসিউক জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? এমন লাগছে কেন তোমাকে? জিনসিউক দ্রুত বাথরুমে ঢুকে পড়ে আর দরজা বন্ধ করে দেয়। ইউসিউক দরজা খুলতে বলায় জিনসিউক চিৎকার করে ওঠে আর তাকে চলে যেতে বলে। ইউসিউক অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি এমন করছো কেন? জবাবে জিনসিউক বলে, কাল রাতে আমি তোমার পিছু নিয়েছিলাম। ইউসিউক বলে, কাল রাতে আবার কোথায় গিয়েছিলাম আমি? তোমার সামনেই তো বাসায় ফিরে সোজা ঘুমাতে চলে গেলাম। জিনসিউক জানায়, আমি সব দেখেছি। সেই মানুষগুলি আসলে পুলিশ নয়। ইউসিউক জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, তুমি কি আবারও দুঃস্বপ্ন দেখতে শুরু করেছো?
জিনসিউক উত্তর দেয়, আমার স্পষ্ট মনে আছে, এটি কোনো স্বপ্ন ছিল না। ভেবেছিলে আমি ঘুমিয়ে পড়েছি। পেন্সিলের আওয়াজে ঠিকই আমার ঘুম ভেঙে গিয়েছিল। বারবার ক্লিক করা সেই পেন্সিলের ব্যাপারে ইউসিউক কিছু না জানার কথা বলায় জিনসিউক আরো ক্ষেপে যায়। সে তাকে জিজ্ঞেস করে, আমার ভাই কোথায়, তুমি তাকে কি করেছো? দরজার ওপার থেকে কোনো উত্তর না আসায় জিনসিউক একটি পাইপ হাতে বেরিয়ে আসে। তখনই ইউসিউক তাকে ধরে ফেলে আর হাত থেকে পাইপটি কেড়ে নিয়ে ফেলে দেয়। জিনসিউক আবারও বাথরুমে যেতে চেষ্টা করলে ইউসিউক তাকে আটকায় আর শান্ত হতে বলে। জিনসিউক তার দেখা ঘটনার কথা জিজ্ঞেস করলে সে জানায়, তুমি যেগুলো দেখেছো সেগুলো সত্য নয়। পেন্সিল থেকে শুরু করে তোমার ট্যাক্সিতে চড়া আর লোকগুলির তোমাকে তাড়া করা সবই ছিল তোমার স্বপ্ন, যা বাস্তব নয়। জিনসিউক তাকে জিজ্ঞেস করে, তাহলে সবকিছু এত পরিষ্কার কিভাবে আমার মনে আছে? ইউসিউক তখন তাকে বলে, গতকাল তুমি ওষুধ ঠিকমতো খেয়েছিলে? জিনসিউকের মনে পড়ে তার ট্যাবলেটটি রান্নাঘরে পড়ে যাওয়ার ফলে সে আর ঔষধ গ্রহণ করেনি। এরপর সে ইউসিউকের সামনে ঔষধ খায়। ইউসিউক চলে যেতে লাগলে জিনসিউক তাকে পুরো ঘটনার জন্য সরি বলে। একটু পর মা আসবে বলে ইউসিউক বেরিয়ে পড়ে, কিন্তু জিনসিউক জানালা দিয়ে তার হেঁটে যাওয়াটা পর্যবেক্ষণ করে। এরপর টেবিলে বসে পেন্সিল তুলতে গিয়ে সে গতরাতের ভাঙা নিপটি দেখতে পায়। এ সময় দেখানো হয় ইউসিউক ফোনে কারো সাথে কথা বলে আর স্বাভাবিকভাবে হাঁটা শুরু করে। অর্থাৎ জিনসিউক গতরাতে যা দেখেছিল তা সম্পূর্ণ সত্য ছিল। জিনসিউকের মনে পড়ে তার ভাই তাকে ট্যাক্সির কথা বলেছিল, কিন্তু সে তো তাকে ট্যাক্সিতে চড়া সম্পর্কে কিছুই বলেনি। এ সময় তার মা বাসায় এসে পড়ে। জিনসিউক মাকে সব খুলে বলে। তার মা তাকে পুনরায় জিজ্ঞেস করে এবং বাবাকে এটি জানাতে বলে। সে বলে, আজ রাতেও সে বাসা থেকে বের হলে বাবাকে ডেকে তুলে তার পিছু নিব। সন্ধ্যায় জিনসিউক বন্ধ ঘরটিতে প্রবেশ করে, যেখানে সে ইউসিউকের লাশ ঝুলতে দেখে। যেটি দেখার পর সে হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে, অর্থাৎ সে আবারও দুঃস্বপ্ন দেখেছে। রুম থেকে বাইরে বেরিয়ে আসতেই সে মায়ের গলা শুনে তার রুমের দিকে এগিয়ে যায়, যেখানে সে দেখে তার মা ফোনে কাউকে বলছে, জলদি চলে আসুন, মস্ত বড় ঝামেলা হয়েছে। পাগলটা মনে হয় সব বুঝে গেছে। সে ফোনে আরো বলছিল যে আমাকে তো সরাসরি বলেই ফেললো আপনি নাকি ওর ভাই নন। ঠিক এ সময় জিনসিউকের পায়ের শব্দ হয়। ততক্ষণে জিনসিউক বুঝে যায় যে ইউসিউকের মতো তার মাও নকল। মহিলাটি কথা বলার ভঙ্গি করতে করতে দরজা খুলে আর দেখে কেউ নেই। মহিলাটি তাকে খুঁজতে থাকে। জিনসিউক মেইন গেটের পেছনে লুকিয়েছিল। মহিলাটি তখনও ফোনে নকল ইউসিউকের সাথে কথা বলছিল। এরপর সে নিশ্চিত হওয়ার জন্য উপরে যেতে লাগে। এটি শুনে জিনসিউক তার রুমে যাওয়ার জন্য দেওয়াল বেয়ে উপরে উঠতে থাকে। জিনসিউক তার জানালায় পৌঁছে যায়, কিন্তু সেটি বন্ধ থাকায় সে খুলতে পারছিল না। এদিকে মহিলাটি তার রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই ফোন বেজে ওঠে। ফোন ধরেই সে বলে, মিস্টার পার্ক, এত দেরি করছেন কেন? যত জলদি পারেন চলে আসুন। এ সময় আমরা বুঝতে পারি যে জিনসিউকের বাবা হিসেবে থাকা লোকটিও নকল। প্রকৃতপক্ষে ইউসিউক সেজে থাকা লোকটির আসল নাম সাং উকচই। এরপর মহিলাটি জিনসিউকের দরজা খুলে আর তাকে ঘুমিয়ে থাকতে দেখে। দরজার শব্দ পেয়ে জিনসিউক চোখ খুলে আর বিছানায় উঠে বসে, কিন্তু দরজার দিকে তাকিয়ে সে দেখে মহিলাটি সেখানেই দাঁড়িয়ে আছে। সে জানালা খোলা দেখে জিনসিউককে জিজ্ঞেস করে, তুমি ঘেমে তো একদম ভিজে গিয়েছো। এটি বলেই সে রুম থেকে বেরিয়ে যায়। জিনসিউক তখন হাঁপ ছেড়ে নিঃশ্বাস নেয়। একটু পর আমরা দেখি মহিলাটি সিগারেট খেতে খেতে ফোনে নিজের পরিচয় ফাঁস হবার কথা জানিয়ে কাউকে দ্রুত আসতে বলছে। এদিকে জিনসিউক তার রুমের জানালা দিয়ে লাফ দেয় আর পালানোর চেষ্টা করে। বাহিরে এসেই সে সামনে মিস্টার পার্ককে দেখতে পায়। পার্ক তার রক্তাক্ত পায়ের দিকে তাকিয়ে বলে, তুমি কোথাও যাচ্ছ নাকি? জিনসিউক জানায় সে তার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। তখনই মহিলাটি পেছনে এসে দাঁড়ায় আর বলে, কোন বন্ধু? জিনসিউক চমকে ওঠে। এ সময় একটি ছেলে এসে তাকে ঘিরে নেয়। বাবা সেজে থাকা লোকটি তাকে জানায়, তোমার তো কোথাও যাওয়া নিষেধ। জিনসিউকের হাত ধরতেই সে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মহিলাটির আদেশে পেছনে দাঁড়ানো সেই ছেলেটি তাকে ধাওয়া করতে শুরু করে। কয়েক গলি দৌড়ানোর পর জিনসিউক পড়ে গিয়ে পায়ে আঘাত পায়। সে সামনেই একজন নাইট গার্ডকে দেখে তার দিকে দৌড় দেয়, কিন্তু পিছু নেওয়া ছেলেটি তাকে ধরে ফেলে আর ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় একজন বাইকার এসে ছেলেটির সাথে ধাক্কা লাগে। এই সুযোগে জিনসিউক আবারও দৌড় দেয় আর নাইট ডিউটিতে থাকা পুলিশদের একটি গাড়ির সামনে এসে পড়ে। ধাওয়া করা ছেলেটি তখন পুলিশ দেখে পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখি জিনসিউক পুলিশ স্টেশনে বসে রয়েছে। স্টেটমেন্ট নিতে আসা পুলিশ তাকে বলে, কিছু লোক আপনাকে 1 মাস যাবৎ বন্দি করে রেখেছে আর আজ আপনি কোনো রকমে সেখান থেকে পালিয়ে এসেছেন। জিনসিউক উত্তর দেয়, জি হ্যাঁ, এটাই। পুলিশ আবারও বলে, যেখানকার মানুষজন নিজেদেরকে আপনার পরিবার সাজিয়ে ধোঁকা দিচ্ছিল, অথবা আপনি তাদেরকে পরিবার ভেবে বসেছিলেন। জিনসিউক উত্তর দেয়, জি, ঠিক এমনটাই ভেবেছিলাম। পাশে থাকা একটি পুলিশ তখন জিজ্ঞেস করে, তাদের কথায় বিশ্বাস কেন করলেন? পরিবার হবার ভান করলেই তো আপনি কাউকে পরিবার হিসাবে বিশ্বাস করবেন না।
জিনসিউক জানায় সে নিজেও জানে না কিভাবে সে মিথ্যাটাকে সত্য ভেবে নিল। পুলিশরা তার পরিচয় খুঁজে বের করে, যেখানে তার জন্ম তারিখ ছিল 27 এপ্রিল 1977 সাল। পুলিশ তার বয়স 40 বছর জানালে সে উত্তর দেয়, আমার বয়স তো মাত্র 20 বছর। পুলিশ বলে, 1977-এ জন্ম হলে আপনার বয়স কিভাবে 20 বছর হয়? জিনসিউক উত্তর দেয় যে এখন তো 1997 সাল, তাহলে তো আমার বয়স 20 বছরই হচ্ছে। এ সময় থানায় বসে থাকা কিছু ছেলে তার কথায় হাসতে থাকে। পুলিশও হেসে বলে, মশাই ওই যে ক্যালেন্ডার, সেদিকে তাকিয়ে একবার আজকের তারিখটা বলুন তো। জিনসিউক তখন ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে এখন 2017-র মে মাস চলছে। পুলিশরা তাকে টিভিতে বর্তমান সময়ের লাইভ নিউজ দেখায়। মুভির অসাধারণ এই টুইস্টে আমরা দেখি সে আয়নাতে নিজের দিকে তাকিয়ে দেখে আসলে সে 20 বছর না, বরং 40 বছর বয়সী একজন মানুষ। সে আবার সেই বাড়িতে ফিরে আসে আর চিৎকার করে বলে, বেরিয়ে এসো, আমি তোমাদের সাথে কথা বলতে চাই। সে রুমে গিয়ে দেখে একটি রক্তাক্ত পুতুল পড়ে রয়েছে আর একটি হারমোনিয়ামে রক্ত লেগে আছে। সেখানে তখন নকল ইউসিউক ওরফে চই এসে বলে, আবারও একবার আমাদের প্ল্যান মাঠে মারা গেল। তার সাথে মা ও বাবা সেজে থাকা সেই লোকগুলো রুমে প্রবেশ করে। জিনসিউক তাদের আসল পরিচয় জিজ্ঞেস করে। ইউসিউক উত্তরে বলে, শুধু কি এতটুকুই জানতে চাও? আমার তো ধারণা তুমি হাজার হাজার প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছ। জিনসিউক আবারও জিজ্ঞেস করে, তোমরা কি করেছো আমার সাথে? ইউসিউক একটি সিগারেট ধরায় আর তাকে বলে, 20 বছর পূর্বে ঘটনাটি ঘটেছিল। 1997 সালের 20 ডিসেম্বরে একটি পরিবার এ বাসার এই রুমটিতেই খুন হয়েছে। ঘটনার ফ্ল্যাশব্যাকে আমরা দেখি এখানে একটি মা ও তার মেয়েকে কোনো ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল, কিন্তু রুমটি থেকে কোনো কিছুই চুরি হয়নি। পুলিশের গাফেলতিতে খুনি ধরা না পড়লেও খবরটি পুরো দেশ জুড়ে বেশ সাড়া ফেলেছিল। পুলিশ খুনিটিকে ধরতে ব্যর্থ হয়। সময়ের সাথে সাথে নতুন ঘটনার আড়ালে সেই মর্মান্তিক ঘটনাটি চাপা পড়ে যায়। তদন্তের মেয়াদকাল শেষ হয়ে গেলেও মৃতের পরিবার তা সহজে ভুলতে পারেনি। তারা আনঅফিসিয়ালি আবারও তদন্তটি চালানোর জন্য লোক ভাড়া করলো। এরপর অনেক মাস ও বছর পেরিয়ে গেল। অবশেষে 4 বছর পর এক বসন্তের বিকেলে আমরা খুনিটিকে খুঁজে পাই, কিন্তু অনেক নির্যাতন করেও তার থেকে সত্য বের করা যাচ্ছিল না। আসলে সেই খুনিটি ছিল জিনসিউক, তবে তার কিছুই মনে ছিল না। আর জিজ্ঞাসাবাদের সময় করা টর্চারগুলোই সে বারবার দুঃস্বপ্ন হিসেবে দেখছিল। ফ্ল্যাশব্যাক শেষে জিনসিউক বলে, আমি কখনোই কাউকে খুন করিনি। চই বলে, কোনো একভাবে আমি নিশ্চিত জানতাম যে তুই সেই খুনি, কিন্তু তোকে ধরার পর থেকে এই একই মিথ্যা বলে যাচ্ছিস। তোর এমন আচরণে ভিকটিমের পরিবারও দ্বিধার মধ্যে পড়ে যায়। এতে আজব এক পরিস্থিতির শিকার হলাম আমরা। এমন অবস্থায় আমরা পুলিশের ফরেনসিক বিভাগের ইনভেস্টিগেশন এক্সপার্ট হিসেবে কর্মরত থাকা একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হই। যেই মানুষটিই ছিল নকল বাবা সেজে থাকা মিস্টার পার্ক। লোকটি তাদের জানায় জিনসিউকের জীবনকে 10, 20, 30 বছর অনুযায়ী বিভিন্ন স্তরে ভাগ করে তাকে হিপনোটাইজড করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সে তার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা ও তার সম্পর্কিত সকল স্মৃতি মন থেকে মুছে ফেলেছে। হিপনোথেরাপি থেকে সব পরীক্ষা করার পরেও তাকে তার সেই স্মৃতি মনে করানো সম্ভব হয়নি, কেননা এ বিষয়ে জিনসিউকের মানসিক প্রতিবন্ধকতা খুব বেশি শক্তিশালী ছিল। তাই কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। তার আসলে ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া ছিল। স্মৃতিগুলো তার পক্ষে এতটাই কষ্টকর ছিল যে সে মন থেকে সেগুলো একেবারে ঝেড়ে ফেলেছিল। মিস্টার পার্কের মতে খুনিকে এমন একটি সময়ে যদি নিয়ে যাওয়া যায় যখন সে পুরোপুরি সুখী ছিল, তাহলে তার স্মৃতি ফিরে আসার একটি সুযোগ রয়েছে। এজন্য তাকে বারবিটাল নামক ঘুমের ওষুধ খাইয়ে হিপনোটাইজড করতে হবে। সবকিছু অভিনয়ের মতো হলে ব্যাপারটা আরও কার্যকরী হতে পারে। তাই চই তখন সেই মহিলাকে মায়ের অভিনয় করার জন্য হায়ার করে। এরপর তিনি জিনসিউকের কাছ থেকে 20 বছর বয়সের সময়কালীন সকল তথ্য নিয়ে নেয়। 20 বছর থাকাকালীন জিনসিউক একটি গাড়িতে তার মা বাবা আর বড় ভাইয়ের সাথে নতুন বাসায় যাচ্ছিল, আর সেই সময়টাকেই তারা পুনরায় ক্রিয়েট করেছিল। জিনসিউক তখন সব ঘটনা বুঝে যায়, আর এজন্যই বাড়িটি তার পরিচিত মনে হচ্ছিল। মালপত্র বহনকারী সেই লোকটি তাকে বড় ভাইয়ের চেয়ে অধিক বয়স্ক দেখেই সেই দিন তার ভাইয়ের বয়স জানতে চেয়েছিল। বন্ধ সেই রুমটিতে তাদের লোক ছিল বলেই মাঝে মাঝে সেখান থেকে শব্দ আসছিল। চই তখন জানায়, সেই বৃষ্টি ভেজা রাতেই আমরা তোমার স্মৃতি ফিরিয়ে আনার প্ল্যান করেছিলাম। মার্ডার সিনের মতো করেই সবকিছু সাজানো হয়েছিল, কিন্তু তখনই অপ্রত্যাশিতভাবে কিছু পুলিশ এসে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। আমাদের প্ল্যানটা ভেস্তে যাচ্ছিল, কিন্তু ভাগ্য ভালো যে তুমি পুরো ব্যাপারটাকে কিডন্যাপ ভেবে নিয়েছিলে। অনেক কলকাঠি নেড়ে আর ঘুষ দিয়ে পুলিশের হাত থেকে আমার ছাড়া পেতে 19 দিন দেরি হয়ে যায়। ফিরে এসে নতুন প্ল্যান সাজাতে লাগলাম, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনাই ছিল না। এই বৃষ্টির অপেক্ষা করতে করতেই তোর হিপনোটাইজও কেটে যেতে লাগে, আর তুই সন্দেহপ্রবণ হয়ে পড়িস। সন্দেহ বাড়তে বাড়তেই আজ এই পরিস্থিতি। এর পরের দৃশ্যে একটি গাড়িতে আমরা দেখি চই জিনসিউককে জিজ্ঞেস করছে, এখন সব বুঝতে পেরেছিস কেন আমরা এমন করেছি?
জিনসিউক জানায় হতে পারে এসবের পুরোটাই সত্য, তবে একটি বিষয় ছাড়া, সেটি হলো আমি কাউকেই খুন করিনি। চই খেপে গিয়ে বলে দুটি নিরপরাধ মানুষকে তুই হত্যা করেছিস, এজন্য তুইও মরবি, যেটি হবে খুব কষ্টের। আর তখনই সে গাড়ি থেকে রাস্তায় লাফ দেয়। চই গাড়ি নিয়ে তার পিছু করতে শুরু করে। এ সময় একটি গাড়ি পেছন থেকে ভুলবশত তাদের গাড়িকে ধাক্কা দিয়ে বসে। চইয়ের একজন সহকর্মী ড্রাইভিং সিট থেকে নেমে গেলে সে নিজেই গাড়ি চালাতে শুরু করে। চই তার অনেক কাছেই চলে আসে, কিন্তু একটি গাড়ি সামনে দিয়ে যাবার ফলে সামান্য দেরি হয়ে যায়। জিনসিউক এই সুযোগে একটি চিকন রাস্তায় ঢুকে পড়ে। চই তখন ফুটপাতের সব দোকানপাটের উপর দিয়েই গাড়ি চালিয়ে তাকে ধাওয়া করতে শুরু করে। এ সময় সামনে থেকে আসা গাড়ির সাথে ঘর্ষণ লেগে তাদের গাড়িটি একটি গাছে গিয়ে ধাক্কা লাগে আর তার অ্যাক্সিডেন্ট হয়। উল্লেখ্য যে কোরিয়ান মিস্ট্রি থ্রিলার এই মুভির নাম ফরগটেন, যেটি 2017 সালে মুক্তি পেয়েছিল এবং IMDb-তে এখনো 7.4 রেটিং ধরে রেখেছে। এ সময় সে চলে যেতে লাগে, কিন্তু পিছে ফিরে দেখতেই একটি সাদা মাইক্রোভ্যান এসে তাকে ধাক্কা দেয়। জিনসিউকও মাথায় প্রচণ্ড আঘাত পায়। এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। মুভির পরের অংশে আমাদের জিনসিউকের আসল অতীত দেখানো হয়। 1997 সালের মে মাস, একটি সুন্দর লেকের পাশে টেপ রেকর্ডারে সে গান শুনছিল। একটু পর তাকে তার মা বাবা আর ইউসিউক ডেকে বলছে ট্যাক্সি ঠিক হয়ে গেছে, এক্ষুনি রওনা দিব। তারা ট্যাক্সিতে নতুন বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় জিনসিউক ক্লান্ত থাকায় তার মায়ের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল, আর তার বড় ভাই ইউসিউক এক বন্ধুর বিয়ে নিয়ে বাবার সাথে গল্প করছিল। বাবাও তার গল্পে বেশ মজা পাচ্ছিল, কিন্তু হঠাৎই তারা অ্যাক্সিডেন্ট করে। 6 মাস পরের ঘটনা। পুরো কোরিয়াতে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল। ইউসিউক তখনও হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি। জিনসিউক টাকার জন্য লোন বা চাকরির চেষ্টা করছিল, কিন্তু সে সব জায়গায় ট্রাই করেও চাকরি বা টাকার কোনো ব্যবস্থা করতে পারছিল না। এ সময় ডাক্তার তাকে জানায় দুর্ঘটনায় তুমি তোমার বাবা ও মা দুজনকেই হারিয়েছ, আর তোমার ভাই 6 মাসেরও অধিক সময় ধরে হাসপাতালের বেডে পড়ে রয়েছে। ডাক্তার হিসেবে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। দুঃখের সাথেই তোমাকে জানাতে হচ্ছে যে আর দেরি করা সম্ভব নয়, যত দ্রুত পারা যায় সার্জারি করতে হবে। জিনসিউক তখন দালালের কাছে নিজের অঙ্গ বিক্রি করতে চায়। সে সময় এটি খুবই ঝুঁকিপূর্ণ আর অবৈধ হওয়ার কারণে দালাল তাকে ফিরিয়ে দেয়। একদিন সে কম্পিউটারে একটি মেসেজ পায়, যেখানে মেসেজ দেওয়া ব্যক্তি তাকে একটি করার জন্য ভাড়া করতে চায়। সে তাকে একদিন ভাবার জন্য সময় দেয় আর রাজি থাকলে যোগাযোগ করার জন্য একটি নাম্বার দেয়। পরের দিন জিনসিউক অনিচ্ছা সত্ত্বেও এই কাজটিতে রাজি হয়ে যায়। ফোন করে লোকটি তাকে একটি বাসার অ্যাড্রেস দেয়। লোকটি জানায় বাড়িতে 3 জন মানুষ থাকবে, একজন মহিলা ও 2টি বাচ্চা। শুধুমাত্র মহিলাটিকে খুন করবে, বাচ্চাগুলোকে কোনোভাবেই হাত লাগাবে না। বৃষ্টির রাত। কথা মতো জিনসিউক চাবি নিয়ে গেট খুলে বাসার ভেতরে ঢুকে। বেডরুমে ঢুকে সে দেখে একজন মহিলা 4-5 বছরের একটি ছেলে বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে। জিনসিউক কিছু একটা ভেবে চাকু নামিয়ে নেয় আর রুমের দরজা এগিয়ে দিয়ে ফেরত আসতে লাগে, কিন্তু তখনই মহিলাটি তাকে তার স্বামী ভেবে রুম থেকে বেরিয়ে আসে। স্বামীর জায়গায় অপরিচিত একজনকে চাকু হাতে দেখে সে চিৎকার দেয়। জিনসিউক তাকে চুপ করতে বলে আর জানায় প্লিজ চিৎকার করবেন না, আমি চলে যাচ্ছি। মহিলাটি তখন চুপ হয়ে যায়, কিন্তু তখনই সিঁড়ি বেয়ে তার বড় মেয়ে নেমে আসে আর জিনসিউককে চাকু হাতে দেখে চিৎকার করতে থাকে। জিনসিউক তাকে চিৎকার দিতে নিষেধ করে আর তাকে থামানোর জন্য সিঁড়ি বেয়ে উপরে যেতে শুরু করে। মহিলাটি বাধা দিলে জিনসিউক তাকে ধাক্কা দেয়, ফলে মহিলাটি সিঁড়ি থেকে পড়ে আঘাত পায়। জিনসিউক মেয়েটিকে ধরতে যাচ্ছিল, তখনই সে তার রুমের দরজা আটকিয়ে দিতে লাগে। এ সময় জিনসিউক দরজার ফাঁকে হাত ঢুকিয়ে দেয় আর তাকে থামতে বলে, কিন্তু মেয়েটি আরো জোরে চিৎকার দিতেই জিনসিউক ধাক্কা মেরে রুমে প্রবেশ করে আর মেয়েটির উপর পড়ে যায়। ভুলবশত জিনসিউকের হাতে থাকা চাকুটি মেয়েটির পেটে ঢুকে যায়। মেয়েটি রক্তাক্ত অবস্থায় কাতরাতে কাতরাতে পিয়ানোটির কাছে গিয়ে পড়ে যায়। ততক্ষণে মহিলাটি পেছনে এসে তার মেয়েকে মৃত দেখে চিল্লিয়ে ওঠে। জিনসিউক খেপে গিয়ে চাকু দিয়ে আঘাত করে তাকেও মেরে ফেলে। এরপর সে বাসাটি থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল। এ সময় পেছন থেকে সেই ছোট বাচ্চাটি জিজ্ঞেস করে আমার মা কোথায়। জিনসিউক তাকে বলে আমার কথা শুনলে আমি তোমার মা আর আপুকে ফিরিয়ে আনবো। বাচ্চাটি রাজি হয়ে গেলে সে তাকে রুমে গিয়ে কম্বল মুড়ি দিয়ে 10 বার 1 থেকে 100 পর্যন্ত গুনতে বলে। বাচ্চাটি তার রুমে যায় আর কথা মতো গুনতে শুরু করে। জিনসিউক এ সময় দেয়ালে টাঙ্গানো ফ্যামিলি ফটোতে দেখে এটি তার ভাইয়ের চিকিৎসারত ডাক্তারেরই ফ্যামিলি। পরের দৃশ্যে দেখা যায় বাচ্চাটি ফোনে তার বাবাকে মা আর বোনের মৃত্যুর খবর জানায়। ডাক্তার তার মেয়ের মৃত্যুর কথা শুনেই পেছনে ঘুরে দেখে জিনসিউক দাঁড়িয়ে রয়েছে। সে কাঁদতে কাঁদতে ডাক্তারকে জিজ্ঞেস করে আপনারই তো পরিবার, এমনটি কেন করলেন। ডাক্তার তাকে জানায় তার স্ত্রীর মৃত্যুতে জীবন বীমার টাকা পাওয়া যেত আর তাদের পরিবার রাস্তায় নামা থেকে রক্ষা পেত। তুমি যেমন ভাইকে বাঁচাতে রাজি হয়েছ, আমিও তেমন আমার সন্তানদের বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু মেয়েকে মেরে ফেলায় সে তার ভাইকে মেরে ফেলার হুমকি দেয় আর রাগে জিনসিউককে আক্রমণ করে।
ছাদের রেলিংয়ের পাইপের সাথে তিনি জিনসিউকের গলা চেপে ধরেন। এই সময় পাইপের জয়েন্ট খুলে যায় আর পা পিছলে ডাক্তার নিচে পড়ে যেতে লাগে। জিনসিউক হাত ধরলেও তাতে কোনো লাভ হয় না, লোকটি নিচে পড়ে মারা যায়। পরের সিনে আমরা আবারও বর্তমানে ফিরে আসি আর দেখি জিনসিউক হাসপাতালের বেডে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় শুয়ে আছে। জুতার টিকটিক আওয়াজ পেয়ে সে তাকিয়ে দেখে চই সেখানেই দাঁড়িয়ে রয়েছে। সে জিনসিউককে বলে, মানুষ এত সহজে মরে না, তোর জন্য এ সকল ছিল খুব কষ্টের, এখনই তোর কষ্টের ইতি টেনে দিচ্ছি। এরপর চই তার স্যালাইনে ইঞ্জেকশন দিয়ে পয়জন ঢুকিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু জিনসিউক প্রশ্ন করে ভিকটিমের পরিবার কোথায়, তাদেরকে বলে দিবেন সবকিছুর জন্য আমি দুঃখিত। চই এটি শুনে অবাক হয়ে যায়। সে ইঞ্জেকশন ফেলে দিয়ে তাকে জিজ্ঞেস করে, তোর স্মৃতি ফিরে এসেছে? তাহলে বল কেন তাদেরকে খুন করেছিলি? কয়েকদিন আগে জানতে পারলাম যে সেই ঘটনার 1 মাস আগে মহিলাটির নামে বেশ কিছু জীবন বীমা করেছিল তার স্বামী। এই টাকার জন্যই কি সে তোকে হত্যার নির্দেশ দিয়েছিল? সেদিনের ওই বাচ্চাটির কথা তোর মনে আছে, যার কাছে সত্যটা বলে তোর ক্ষমা চাওয়া উচিত? আর সেই ছোট বাচ্চাটি হলাম আমি। তুই বলেছিলি আমি 1 থেকে 100 পর্যন্ত গুনলে তুই আমার মা আর আপুকে ফিরিয়ে আনবি। এরপর আমার সাথে কি হয়েছিল তুই জানিস? আমার আত্মীয় স্বজনরা সকল টাকা পয়সা নিয়ে আমাকে অনাথ আশ্রমে রেখে এসেছিল। আমি অনেক কেঁদেছি আর নিজেকে বলেছি যে লোকটা আমার পরিবারকে ধ্বংস করেছে, বড় হয়ে তাকে আমি ঠিকই খুঁজে বের করব আর প্রতিশোধ নেব। চই জিনসিউকের কলার ধরে টেনে তোলে আর তাকেও কেন সেই রাতে মেরে ফেলেনি সেটা জানতে চাই। জিনসিউক কেঁদে ফেলে আর তাকে বলে, সরি, আমি সত্যিই দুঃখিত। চই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এতে স্যালাইনের বোতলটি পড়ে ফেটে যায়। তার বাবা অপরাধী কিনা তা জানার জন্য চই চিৎকার করে ওঠে। জিনসিউক ভাবে, আমার জন্য ছেলেটি তার মা আর বোনকে হারিয়েছে, এখন যদি বাবাকেও অপরাধী হিসেবে জানে তাহলে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। তাই সে সব দোষ নিজের বলে জানায়। কিন্তু চই উত্তরে বলে, তোর কি মনে হয় আমি এতটাই বোকা? জীবন বীমার কথাটা জেনেও তোর এই কথা বিশ্বাস করব? চই তাকে বিদায় জানিয়ে প্রতিশোধ না নিয়েই সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি চই বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে আর এদিকে জিনসিউক অনুতপ্ত হয়ে ইঞ্জেকশনটি নিজের দেহেই পুশ করে। দুজনই তাদের জীবনের ঘটা দুঃখময় ট্র্যাজেডির যন্ত্রণা সইতে না পেরে নিজেদের জীবনের ইতি টানে। সিনেমার অবশিষ্টাংশে আমরা দেখতে পাই যে লেকের ধারে দাঁড়ানো সেই মুহূর্তে জিনসিউকের সাথে একটি বাচ্চার সাক্ষাৎ হয়েছিল। আসলে সেই বাচ্চাটিই ছিল সাং উক চই। এরপর ছোট্ট চই তার ফ্যামিলির সাথে পার্কে চলে যায়, অর্থাৎ জিনসিউক তাদের ফ্যামিলিকে আগেই দেখেছিল। তাই হত্যার রাতে এই বাচ্চাকে দেখেই সে তার নিয়ত বদলিয়ে ফেরত আসতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পরিস্থিতি হোক বা ভুলের কারণেই হোক, সুন্দর একটি পরিবার তাদের দুজনারই ছিল। হঠাৎই ঘটে যাওয়া দুর্ঘটনায় তাদের জীবনের গল্পকে সুখ থেকে সরিয়ে দুঃখের সাগরে পতিত করেছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের গল্পটি? আসলে একজন পুরুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পরিবার, তাই পরিবার হারানোর কষ্ট তারা কখনোই ভুলতে পারে না। এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই লাইক দিয়ে শেয়ার করুন আপনার কাছের মানুষদের সাথে। আমাদের ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন সিনেমাপুরি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই পরিবারের সাথে থাকুন, পরিবারকে ভালোবাসুন। ধন্যবাদ।